This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের দখলদারির আস্ফালনের পাল্টা হুঙ্কার তোহা সিদ্দিকীর। এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করলে কবজি কাটার হুঁশিয়ারি ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকীর। তার আরো কটাক্ষ, পাকিস্তান বাংলাদেশের চমকানোর দিন চলে গিয়েছে, যারা উস্কানি দিচ্ছেন তাদের পাত্তা দেবেন না। বাংলাদেশ নাকি বলছে কলকাতাকে দখল করে নেবে, আর কি ত্রিপুরাকে, আর হ্যাঁ উড়িষ্যাকে দখল করে নেবে। আর আমরা মমতা ব্যানার্জি তো বলেছে যে আমরা ললিপপ চুষবো। বাংলাদেশ শুধু নয়, যে কোনো দেশ ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে, এক মুঠো তার কবজি কেটে নেবো আমরা। তাহলে ভারতবর্ষের মাটির মূল্য আছে। এদিকে বাংলাদেশের যে সমস্ত কট্টরপন্থীরা রয়েছেন তারা বারবার করে হুমকি হুঁশিয়ারি দিয়েছেন। কি কি বলেছেন তারা শোনাবো আপনাদেরকে একের পর এক, শুনুন। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা। ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। চট্টগ্রাম আপনাদের চাই। কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। ভারতকে খন্ড খন্ড করার দুঃস্বপ্ন দেখে যারা, তাদেরকে পাল্টা হুঙ্কার দিয়েছেন তোহা সিদ্দিকী। কি বলেছেন শুনুন আরো একবার। বাংলাদেশ নাকি বলছে কলকাতাকে দখল করে নেবে, আর কি ত্রিপুরাকে, আর হ্যাঁ উড়িষ্যাকে দখল করে নেবে। আর আমরা মমতা ব্যানার্জি তো বলেছে যে আমরা ললিপপ চুষবো। বাংলাদেশ শুধু নয়, যে কোনো দেশ ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে, এক মুঠো তার কবজি কেটে নেবো আমরা। তাহলে ভারতবর্ষের মাটির মূল্য আছে। এদিকে চিন্ময় কৃষ্ণ প্রভু তার জামিনের আবেদন এগিয়ে আনার আর্জি খারিজ করলো চট্টগ্রাম আদালত। সে দেশের বার অ্যাসোসিয়েশনের হুমকির পর চট্টগ্রাম আদালতের কোনো আইনজীবী সওয়াল করলেন না চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে। উপযুক্ত ওকালতনামা না থাকার কারণে আবেদন খারিজ করে দিলেন চট্টগ্রাম আদালতের বিচারক। আগেই ধার্য 2রা জানুয়ারি হবে শুনানি। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন এগিয়ে আনার আর্জি খারিজ করলো চট্টগ্রাম আদালত। সেদেশের বার অ্যাসোসিয়েশনের হুমকির পর চট্টগ্রাম আদালতের কোনো আইনজীবী সওয়াল করলেন না চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে। উপযুক্ত ওকালতনামা না থাকার কারণে আবেদন খারিজ করে দিলেন চট্টগ্রাম আদালতের বিচারক। আগেই ধার্য 2রা জানুয়ারি হবে শুনানি। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিনের আর্জি, সেই আর্জি এগিয়ে আনার যে আর্জি, সেটা খারিজ করে দেওয়া হলো আদালত, চট্টগ্রাম আদালত। সেদেশের বার অ্যাসোসিয়েশনের হুমকি এবং সেই হুমকির পর চট্টগ্রাম আদালতের কোনো আইনজীবী সওয়াল করলেন না চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে। উপযুক্ত ওকালতনামা না থাকার কারণে আবেদন খারিজ করে দিলেন চট্টগ্রাম আদালতের বিচারক। এবং যেমনটা জানা যাচ্ছে যে আগে ধার্য হওয়া যে 2রা জানুয়ারি শুনানি হওয়ার কথা ছিল, সেই দিনই হিয়ারিং হবে, শুনানি হবে চিন্ময় কৃষ্ণ জামিনের আবেদন বাদে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন এগিয়ে আনার আর্জি খারিজ করল চট্টগ্রাম আদালত।
সে দেশের বার অ্যাসোসিয়েশনের হুমকির পর চট্টগ্রাম আদালতের কোনো আইনজীবী সওয়াল করলেন না চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে। এই মুহূর্তে একটা বড় আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিনের আবেদন এগিয়ে আনা, সেই এগিয়ে আনার আর্জি খারিজ করলো চট্টগ্রাম আদালত। সেদেশের বার অ্যাসোসিয়েশনের হুমকির পর চট্টগ্রাম আদালতের কোনো আইনজীবী সওয়াল করলেন না চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, এবং যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন এগিয়ে আনার যে আর্জি সেটা তো খারিজ হয়ে গেল, তাহলে চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন সেই জামিন কবে হতে চলেছে, মানে নেক্সট হিয়ারিং কবে? 2 জানুয়ারি। আজকে তো জামিনের শুনানি হয় নাই, আজকে হয়েছে যে অভিযুক্ত ব্যক্তির পক্ষে এই যে মামলা নাম্বার হলো 52/10/24 তারিখে কোতোয়ালি থানার যে মামলাটা চিন্ময় কৃষ্ণ এবং অন্যান্যদের বিরুদ্ধে হয়েছিল, যে মামলাটা দায়ের করেছিল একজন অভিযোগকারী, তার নাম হলো মোহাম্মদ ফিরোজ খান। সেই কেজে আমি ঢাকা থেকে চট্টগ্রামে এসেছি মামলাটা মুভ করার জন্য, কিন্তু সেখানে যে আমরা পিটিশন দিয়েছি, একটি পিটিশন হলো এই অভিযুক্ত ব্যক্তির পক্ষে উল্লেখিত মামলার বিষয়ে অত্র আদালতে দায়েরকৃত ফৌজদারি মিস মামলাটির ধার্য তারিখ অগ্রবর্তী পূর্বক ঐক্য শুনানি করত আদেশ প্রদান করার প্রার্থনা করেছিলাম আমি as a lawyer of the Supreme Court as well as on behalf of চন্দন কুমার ধর। কিন্তু জজ সাহেব অত্যন্ত চাপাচাপি করেছে, অপরপক্ষের লয়াররা প্রায় 30-40 জন লয়ার, কিছু লয়ার আমাকে ধাক্কাও মেরেছে, এবং আমি অসুস্থ মানুষ, আমি হাঁটতে পারি না, আমার বয়স এখন 75, কিন্তু আমাকে কোর্টের মধ্যে যে এই যে হামলাটা করলো, আমাকে কোর্ট ইন প্রেজেন্স অফ দি জজ, ওনার জজের নামটা হলো মোহাম্মদ সাইফুল আলম। তো আমি নিগৃহীত হয়েছি, আমার মামলাটা আমাকে মুভ করা থেকে বঞ্চিত করেছে কিছু লয়ার। জজ সাহেবের কোনো দোষ নাই, লয়ার যারা ছিল অপরপক্ষের লয়ার তারাই আমাকে এখানে হামলাটা করেছে কোর্টের ভিতরে। আমি মামলাটা শুনানি এতটুকু করতে চেয়েছিলাম, আমাকে শুনানি করতে দেয় নাই। ইন দ্য মিন টাইম জজ সাহেব এই অ্যাপ্লিকেশন 3টা রিজেক্ট করে দিয়েছেন। এখন আমাদের একমাত্র পথ এই রিজেকশনের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া। যেহেতু আমরা নিম্ন কোর্টে কোনো বিচার পেলাম না, আমরা হাইকোর্টে যাব বন্ধের পরে, এটা হলো আমাদের উদ্দেশ্য। আর রবীন্দ্রবাবু, অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ রবীন্দ্রবাবু, যে বিষয়টা আপনি বললেন এটা তো অত্যন্ত ভয়াবহ, যে আপনি বলছেন যে সে দেশের বার অ্যাসোসিয়েশনের হুমকির মুখে পড়তে হচ্ছে বা আদালতের ভেতরেই আপনাদেরকে নিগৃহীত হতে হচ্ছে। আমাকে পুলিশ নিয়ে আসছে কোর্টের মধ্যে, যেহেতু অবস্থা ভালো ছিল না, আমাকে পেলেই মারবে। কারণ আমি ঢাকা থেকে আসলাম কেন, আমার দোষ হলো আমি কেন ঢাকা থেকে আসলাম, চিন্ময় প্রভুর জন্য আমি কেন বেল মুভ করতে আসলাম। ওরা বলছে আমার কোনো ওকালতনামা নাই। এটা এক্স্যাক্টলি একবারে কমপ্লিটলি ফলস স্টেটমেন্ট। আমি আপনাকে বলে দিতে পারি, as per Supreme Court decision, as I am a senior lawyer of the Supreme Court, I have got every right to move an application before any person. আমি পারি, সেই অধিকার আমাদের আছে, সুপ্রিম কোর্ট দিয়েছে। কিন্তু তারা কি করে বললো যে আমার ওকালতনামা নাই? আমি ওকালতনামা না থাকলেও যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা তো লয়ার কিছু আছে, এই লয়ারের পক্ষে লয়ার যেহেতু কোর্টে আসতে পারে না, যেহেতু আসতে পারে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তারা আমাকে রিকোয়েস্ট করেছে আমি যাতে তাদের পক্ষ হইয়া মামলাগুলো পরিচালনা করি। ইট ইজ এন অথরিটি, আমাকে অথরিটি দেওয়া হয়েছে, আমার আবার নতুন করে ওকালতনামা নিতে হবে কেন? মানে রবীন্দ্রবাবু, আপনার অধিকার খর্ব করা হচ্ছে রীতিমতো সেখানে। না, আমি তো আপনাকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমার বলতে হচ্ছে, দেশটা স্বাধীন করেছিলাম 71 সালে মুক্তিযুদ্ধ করে। আমি একজন মুক্তিযোদ্ধা, আজকে আমার বয়স
485 এর মতো হয়ে গেল, সরি 74-75 এর মতো হয়ে গেল। আমি দুঃখ হচ্ছে যারা দেশটা স্বাধীন করলো তাদের কি কোনো মূল্যায়ন নাই? তারা কোর্টে কি প্র্যাকটিস করতে পারবে না? তারা কি মানুষের কল্যাণের জন্য মানে কোর্টকে বলতে পারবে না? এইটাই আমাদের একমাত্র দুঃখজনক। আমি ভারাক্রান্ত দিয়ে কথাটা বলছি। আমরা কিভাবে মানুষের উপকার করব? আমি সারা আমাদের বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি সভাপতি। আমি মাইনরিটি রাইটগুলো দেখি, বিশেষ করে আমি জাতিসংঘে 2-3 বার আমি আপনার এই ব্যাপারগুলো নিয়ে অনেক পদক্ষেপ নিয়েছিলাম, তখন হয়নি। কিন্তু আজকে আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম আমরা, আজকে যারা স্বাধীন করেছে তাদের উপর মারপিট যদি হয়, আমরা যাব কোথায়? জনগণ যাবে কোথায়? এদেশের মানুষ যাবে কোথায়? এখন কোর্টে এসে যদি কোনো আমাদের বিচার না পাই, আমরা যদি বিচার থেকে মানে কমপ্লিটলি বিচার বহির্ভূত থাকি, তাহলে তো মানুষ এখানে মারা যাবে। আরো একটা বিষয় আমি আপনাকে একটু বলি, ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস। সেটা হলো আমি চিফ জাস্টিসের পিএস এর পারমিশন নিয়ে কিন্তু এই চট্টগ্রামে এসেছি। জজ সাহেবের কোনো দোষ নাই, কিন্তু ওখানকার লয়ার, যে প্রসিকিউশন লয়ার, আমি একে একে নামগুলো বলে দিতে পারি। এই নামগুলা এই যে আমি বলতে পারি, অথচ আমি বলি একটা হলো টিআর খান, আলমগীর ইউনুস, মঈনুদ্দিন, আলমগীর আলম, এস রেজাউল করিম, ফারুক আহমেদ সানি, রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মোহাম্মদ শাহাদাত হুসাইন, মোহাম্মদ ফয়সাল আমিন, সারোয়ার হামিদ জুয়েল, আর নাজিম উদ্দিন, নাদির আলী, আলী আহমেদ, আজিজুল হক শামসু এবং মহিউদ্দিন সহ আরো প্রায় 19 থেকে 20 জন এই আইনজীবী, তারাই আমাদেরকে হামলা চালিয়েছে। এই পরিস্থিতি ভয়াবহ। রবীন্দ্রবাবু, একদম আমি আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, তাহলে কি শেষমেশ আপনি ওকালতনামা দাখিল করতে পারলেন? মানে আপনি কি চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে শেষমেশ লড়তে চলেছেন, লড়বেন? আমি নিশ্চয়ই লড়বো, কারণ আমি ভয় পাই নাই। আমি এখনো রাজি আছি চিন্ময় প্রভুর জন্য, যেহেতু উনি একজন ইনোসেন্ট লোক, একেবারে কমপ্লিট ইনোসেন্ট। আর পিছন দিক থেকে লয়াররা বলছে, ওই যে আমাকে বলতেছে ভারতের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার, তারপর চিন্ময়ের দালালা হুঁশিয়ার হুঁশিয়ার, ইসকনের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার, এগুলো দিয়ে যাচ্ছে। আমি ওখানে প্রেজেন্ট, পুলিশ আমাকে যদি আজকে প্রটেক্ট না করতো তাহলে তো আমাকে আজকেই মেরে ফেলতো। আমি এই সমস্ত গঠিত বেআইনি কাজের জন্য আমি আজকে সাধারণ ডায়েরি করব থানায়, এবং এটার বিচার হতেই হবে, নাহলে দেশে কোনো শান্তি থাকবে না, মানুষের কোনো অধিকার থাকবে না, যেহেতু আমরা অধিকার নিয়ে কাজ করি সারা বাংলাদেশে। রবীন্দ্রবাবু, আরো একবার খুব স্পেসিফিক্যালি একটু জানতে চাইছি আপনার কাছে, প্লিজ একটু যদি জানান যে তাহলে কি আপনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়তে চলেছেন? নিশ্চয়ই, বেশ, নিশ্চয়ই লড়বো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কথা বলছিলাম আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে, যিনি লড়তে চলেছেন, অর্থাৎ আইনজীবী, তার সঙ্গে কথা বলছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।